আমার ঠাকুমার বহুদিনের সাধ জগন্নাথ দর্শনের। নিজের মনেই বিড়বিড় করে সারাদিন, হে প্রভু, আমি কি অপরাধ করেছি যে এ জীবনে তোমার দর্শন হলো না। ঠাকুমা সবাইকে বলে, আমারে একবার শ্রীক্ষেত্তর লইয়া চল, জগন্নাথ দর্শন কইরা আসি। সেই সময়ে পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাওয়া শুধু যে ব্যয় সাপেক্ষ তাই নয়, বেশ বড় একটা পরিকল্পনার ব্যাপার। আশির দশকের একেবারে গোড়ার দিকে কোথাও যাওয়া মানে বিরাট লটবহর সাথে নিয়ে যাওয়া। আমার ঠাকুমা ছিলেন ভীষণ নিষ্ঠাবান। অল্প বয়সে বিধবা হওয়ার কষ্ট ভোগ করেছেন দীর্ঘদিন। এখন বরঞ্চ খানিক ভালো অবস্থা। অন্তত ছেলে বৌমারা তাকে আদর যত্নেই রেখেছে। তবে তার ছোঁয়া ছুতমার্গের ঠেলায় আমাদের নাতি নাতনিদের প্রাণান্তরকর অবস্থা হতো। সুতরাং তাকে নিয়ে বাইরে বেরোতে গেলে 10 বার ঢোক গিলে ভাবতে হতো। বাবার কাছে না বললেও মার কাছে ঠাকুমা সারাক্ষণ নিজের ইচ্ছার কথা জানিয়ে যেত। বাধ্য হয়েই মা বাবাকে একবার বললেন, চলো ছেলে মেয়েদের আর মাকে নিয়ে আমরা পুরী ঘুরে আসি। মায়ের বহুদিনের ইচ্ছে জগন্নাথ দর্শন করার। এই সুযোগে আমাদের ঘোরাও হবে। বাবা একা যাবার ভরসা পেলেন না। চিঠি লিখলেন ছোট পিসে মশাইকে। চিঠির জবাব এলো, তারাও যেতে রাজি। নির্দিষ্ট দিনে আমরা হাওড়া স্টেশন থেকে পুরী এক্সপ্রেসে চেপে বসলাম। বাক্স প্যাঁটরা তুলতে আমাদের সবাইকেই হাত লাগাতে হলো। ঠাকুমার ঝুলি ছিল সব পেয়েছির ভাড়ার। কি নেই সেখানে? আতপ চাল, মুগ ডাল, খই, চিড়ে মুড়ি, আখের গুড়, ঘি, সাবু, দোত্তা পাতা, পান, সুপুরি, খয়ের, মার জনতা স্টোভ পর্যন্ত। এছাড়া শতরঞ্চি দিয়ে বাঁধা বেডিং। তাছাড়া আমাদের জামা কাপড়, শাড়ি, গামছা, তোয়ালে, হাওয়াই চটি, বাবার দাড়ি কাটার সামগ্রী, আমাদের পাউডার, ক্লিপ, কুমকুম, কাজল, গোটা সংসারটাই যাচ্ছিল আমাদের সাথে। ট্রেনে ওঠার পর জিনিসপত্র গুনে দেখা হলো ঝোলাঝুলি বাক্স প্যাঁটরা মিলিয়ে মোট 16টা। কোনো রকমে ঠেসে ঠুসে সিটের তলায় ওগুলো গুজে আমরা যে যার জায়গায় বসলাম। ঠাকুমার জিনিসপত্র সব ওনার জিম্মায়। ভাই বোনেরা মিলে হৈ হৈ করতে করতে সারা রাত প্রায় জেগেই রইলাম। মা পিসিমা একদিকে বসে গল্প জুড়েছে, বাবা ও পিসেমশাই তাদের মুখোমুখি। ঠাকুমা কিন্তু ট্রেনে ওঠার পর থেকে সেই যে কপালে জোর হাত করে ঠেকিয়েছে, সে হাত আর নামায় না। এক মনে জয় জগন্নাথ স্মরণ করে যাচ্ছে। আমরা ঠাকুমার পেছনে লাগছি সবাই মিলে। তাতে ঠাকুমার কোনো ভ্রুক্ষেপ নেই। ঠাকুমার কাছে জগন্নাথ দর্শনই শেষ কথা। ভোরবেলায় ট্রেন এসে পৌঁছলো পুরীধামে। রিকশায় করে চললাম আমরা পূর্ব নির্ধারিত গৌড়ীয় মঠে। বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানকার। হোটেল বা দোকানপাটের ভিড় একটু কম, বেশ ফাঁকা ফাঁকা। পৌঁছানোর সাথে সাথে জিনিসপত্র রেখে আমরা চলে গেলাম সমুদ্রের টানে। অপার বিস্ময়ে তাকিয়ে দেখছি সাগরের বিশালতা। চারিদিকে শুধু জল আর জল। তার মাঝেই দাপাদাপি চলছে অজস্র মানুষের। উত্তাল ঢেউ ও তার সফেদ জলরাশিতে ভিজতে ভিজতে ঠাকুমাকে সমুদ্র স্নানে নামাতে চাইলাম, কিছুতেই রাজি করাতে পারছিলাম না। নাতি নাতনিদের জেদের কাছে অবশেষে বশ্যতা স্বীকার করলেন। সমুদ্রের ধারে গিয়ে মগে করে জল নিয়ে তা স্নান করা দেখে আমরা তো হেসেই লুটোপুটি। জোর করে নামিয়ে দিলাম সমুদ্রে। ধরে রাখলো ছোট পিসিমা ও মা। উত্তাল ঢেউ তখন আছড়ে পড়ছে তটভূমিতে। সাদা ফেনা জলরাশি ভিজিয়ে দিচ্ছে সব স্নানার্থীদের। হঠাৎ এসে আছড়ে পড়ল দাঁড়িয়ে থাকা মা ঠাকুমা পিসিমার উপর। ঠাকুমার সাদা থান ছিঁড়ে ফর্দা ফাই। কোনো রকমে ওই শাড়িতে লজ্জা নিবারণ করতে করতে ঠাকুমা বলে উঠল, এই জন্যই কইছিলাম আইসি জগন্নাথ দর্শন করতে। তোরা জোর কইরা আমায় এইখানে নামাইয়া দিলি। দূর থেকে দেখতাম, তা না এক্কেবারে ঢেউয়ের মধ্যে। দেশের বাড়ি থাকতে নদী এপার ওপার করছি, সমুদ্রে কোনোদিন নামি নাই। দেখতো অহন কি লজ্জা। মা আর ছোট পিসিকে দেখলাম মুখ টিপে হেসে বলল, লজ্জার কিছু নেই, চলুন আমরা কাপড় ঠিক করে দিচ্ছি। দুদিন খুব আনন্দ করে কাটালাম, এদিক ওদিক ঘুরে।
ঠাকুমা যায়নি। মঠে ঠাকুরের নাম সংকীর্তন শুনে কাটিয়েছে। ৩ দিনে দিন আমাদের জগন্নাথ দর্শনের জন্য পুরীর মন্দিরে যাবার প্রস্তুতি চলছে। আমরা সবাই স্নান করে সেজেগুজে তৈরি হয়ে নিয়েছি। ঠাকুমার মনে খুব আনন্দ। জলধর গুছাইত বলে এক পান্ডা এসে হাজির আমাদের সারা মন্দির ঘুরিয়ে দেখাবে। আনন্দে সবাই লাফাচ্ছে। ঠিক বেরোনোর সময় ঠাকুমা সিঁড়িতে কিভাবে হোঁচট খেয়ে পড়ে গেল কেউ বুঝতেই পারলাম না। এমন ব্যথা পেল যে আর ভালো করে উঠে দাঁড়াতে পারছে না। ঠাকুমাকে নিয়ে যেতে চাইল স্থানীয় হাসপাতালে। ঠাকুমা কিছুতেই হাসপাতালে গেল না। ঘরে ঢুকে তার নিজের আনা জড়িবুটি লাগিয়ে হাঁটুতে জল ঢালতে ঢালতে বলল, ও সেরে যাবে, চল আগে জগন্নাথ দর্শন করে আসি। কিন্তু না, ঠাকুমা ভালো করে দাঁড়াতেই পারল না। বাধ্য হয়ে আমরাই চলে গেলাম মন্দিরে। মা ও পিসিমার খুব মন খারাপ। ঠাকুমাকে একা ফেলে রেখে ওরা যাবেই বা কী করে। ঠাকুমা জোর করে সবাইকে পাঠালো। মঠের সন্ন্যাসীরা বললেন, আমরা দেখব মাকে, আপনারা নিশ্চিন্তে দর্শন করে আসুন। পুজো দিয়ে ফিরে এসে দেখি ঠাকুমা নিজের মনে অঝরে কাঁদছে আর বলছে, তুমি যদি আমারে দর্শন দিতে নাই চাও তাহলে প্রথমেই বাধা দিলা না কেন? আমি এত পাপ করছি যে তোমার থানে আইসা দর্শন হইল না। মা ও পিসিমা সান্ত্বনা দিতে লাগলো। মা শান্ত হন, সব কিছুর পেছনে নিশ্চয়ই একটা বৃহৎ কারণ আছে যা আমরা স্থূল চোখে দেখে বুঝতে পারি না। ঠাকুমা নিজের মধ্যে নেই, প্রায় নাওয়া খাওয়া ত্যাগ করেছে। আর একদিন পরেই আমাদের বাড়ি ফিরে আসার কথা। ঠাকুমার মুখে আর কোনো কথা নেই। লাঠিতে ভর দিয়ে কোনো রকমে তাকে বাড়ি ফেরানোই আসল উদ্দেশ্য। পুজো দিয়ে এসেই মা ঠাকুমার হাতে জগন্নাথ দেবের প্রসাদের ডালিটা ধরিয়ে দিয়েছিল। ঠাকুমা জয় জগন্নাথ বলে কোকিয়ে কেঁদে উঠল। আমাদের ফেরার সময় সমাগত। পরপর 4টি রিকশা এসে দাঁড়িয়েছে গৌড়ীয় মঠের সামনে। মঠের প্রধান সন্ন্যাসী ঠাকুমাকে হাপুস নয়নে কাঁদতে দেখে বললেন, মন খারাপ করো না মা, তার লীলা বোঝা ভার। তিনি কখন কাকে কোন বেশে ধরা দেন তা কি আমাদের মতো অধমের বোঝা কম্য? তোমার আকুলটাকে প্রভু স্থির থাকতে পারবেন না, তিনি ঠিক সাড়া দেবেন, শুধু তার উপর বিশ্বাস রাখো। আমরা সবাই জিনিসপত্র নিয়ে রিকশায় উঠলাম। আসার সময় ছিল 16টা বাক্স ও পোটলা পুটলি, এখন হয়েছে 19টা। রিকশায় চেপে আমরা স্টেশন অভিমুখে রওনা হলাম। যতক্ষণ সমুদ্র দেখা গেল, দু চোখ ভরে তার অপূর্ব শোভা মনের ক্যামেরায় বন্দি করে নিলাম। বাড়ি ফেরার সময় সকলের মন খারাপ। বাবা আর ছোট পিসি ঠাকুমাকে সান্ত্বনা দিচ্ছে, সামনের বছর আবার তোমাকে নিয়ে আসব, তোমাকে জগন্নাথ দর্শন করাবই। এর মধ্যে আমি ও ঠাকুমা যে রিকশায় চেপেছিলাম তার টায়ার গেল পাংচার হয়ে। এদিকে আমাদের ট্রেনের সময় হয়ে আসছে। বাবা ও পিসেমশাই ভীষণ বিরক্ত হয়ে এদিক ওদিক অন্য রিকশা খোঁজার চেষ্টা করতে লাগলো, কিন্তু সব রিকশা যাত্রীদের নিয়ে চলেছে। ফাঁকা রিকশা মেলা ভার। এর মধ্যেই বাঁকা টেরা একটা লোক তার রিকশা নিয়ে কিছুটা ঘোরাতে ঘোরাতে এগিয়ে এলো এবং ওদের স্থানীয় ভাষায় আমাদের রিকশাওয়ালার সাথে কথা বলতে লাগলো। আমাদের রিকশাওয়ালা বলল, ও আপনাদের গাড়ি ধরিয়ে দেবে। বড়রা অবিশ্বাসের দৃষ্টিতে লোকটির দিকে তাকালো। লোকটা কোনো কথা না বলে আমাদেরকে বসতে বলে রিকশা নিয়ে এগিয়ে চলল। রিকশার হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়েছে প্রভুর প্রসাদ, পাছে আমার পা লেগে যায় এই ভেবে ঠাকুমা প্রথমেই ওটা ওখানে ঝুলিয়ে দিল। আগের রিকশাতেও তাই করেছিল। বলল, নামার সময় মনে করবি। স্টেশনের কাছাকাছি পৌঁছতেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট শোনা গেল। সবার মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল। ঠাকুমাকে আমি ও মা ধরে নিয়ে এগোতে থাকলাম। পিসিমা সব ভাই বোনদের নিয়ে এগিয়ে চলল। সবার হাতেই ব্যাগপত্র। বাবা ও পিসেমশাই ভারী জিনিসপত্র নিয়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলেছে। ট্রেনে বসার কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল হয়ে গেল। ট্রেন সবে আস্তে আস্তে চলতে শুরু করেছে। হঠাৎ ঠাকুমা হাউ হাউ করে কান্না জুড়ে দিল। জড়ানো গলায় বলতে শুরু করলো, প্রসাদটা আনা হয় নাই, ওটা রিকশার সামনের হ্যান্ডেলে ঝোলানো ছিল, তোকে তাড়াহুড়োতে ওটা নিতে ভুইল্লা গেছি।
বাবাও পিসেমশাই ঠাকুমাকে সান্ত্বনা দিয়ে বলল, সামনের বছর তোমাকে নিয়ে আমরা আসবই। এবছর অনেক বাধা পড়ল, হয়তো প্রভু চাননি তাই তোমার দর্শন হলো না, যাতে সামনের বছর আবার সপরিবারে আসা হয় বলে হাসতে হাসতে ব্যাপারটা লঘু করতে চাইল। ঠাকুমা জানলার পাশে বসে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল প্ল্যাটফর্মের দিকে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল। আমি দূর থেকে দেখলাম বাঁকা টেরা পায়ে ছুটতে ছুটতে কে একটা ট্রেনের ভেতরটা দেখার চেষ্টা করছে। একটু কাছে আসতেই বুঝলাম আমাদের রিক্সাওয়ালাটা। ঠাকুমাকে হঠাৎ দেখতে পেয়ে কালো মুখে সাদা দাঁতের ঝিলিক খেলে গেল। হাতে প্রসাদটা ধরিয়ে দিয়ে বলল, প্রভুর প্রসাদ ভুলে গেলে চলবে? তাই তো আমি নিজে দিতে আসলাম। সর্বস্ব পাওয়ার মতো ঠাকুমা সেই প্রসাদ আঁকড়ে ধরল, দুহাত তুলে ছেলেটিকে আশীর্বাদ করে বলল, এভাবেই ভক্তদের সাহায্য করো, মঙ্গল হোক তোমার। ট্রেন আবার ঘসতে ঘসতে চলতে শুরু করলো। ছেলেটি ঠাকুমার মুখের দিকে অপলক তাকিয়ে আছে। বলল, দুঃখ করো না মা, এখানে এসে কেউ বিফল মনোরথে ফেরে না। এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঠাকুমার বুক চিরে। ট্রেনের সাথে সাথে ছেলেটিও জোরে হাঁটছে। হঠাৎ স্তম্ভিত ফেরার মতো ঠাকুমা জিজ্ঞেস করলো, তোমার নাম কি বাবা? ট্রেনের তখন স্পিড বেড়েছে, দ্রুত সরে যাচ্ছে চোখের সামনে থেকে সব কিছুই। শুধু দূর থেকে শুনতে পেলাম, জগন্নাথ।